প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে ৭১ সংযোগে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে যথাযথ সম্পাদকীয় নীতিমালা অনুসরণ না করার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে বিবিসি। আপনারা জানেন, গতকাল থেকে আমরা ৭১ টেলিভিশনের বিষয়ে বিভিন্ন সংবাদ করেছি। বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের জবাবে ইমেইল পাঠিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এই দুঃখ প্রকাশ করে। ইমেইলে দুঃখ প্রকাশ করলেও বিবিসি এখনও পর্যন্ত তাদের কোনো মাধ্যমে এই বিবৃতির কপি প্রকাশ করেনি বলেই আমরা জানি। প্রশ্ন উঠছে, দুঃখ প্রকাশ কি গণমাধ্যমের কাছে ইমেইলের জবাবে করা যায়, নাকি ভুল সংবাদটি যেখানে পরিবেশিত হয়েছে সেখানেই দুঃখ প্রকাশ করা উচিত? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জঙ্গিবাদ এবং যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমের সাংবাদিকতার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে সংবাদ অনুষ্ঠান প্রচার পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কতটা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। বিবিসি দুঃখ প্রকাশের মধ্য দিয়ে গণমাধ্যমের এই দায়িত্বশীলতার যে প্রশ্নটি আমাদের সামনে হাজির হয়েছে সেটির বিভিন্ন দিক আজকে বিশ্লেষণ করব ৭১ সংযোগে। আমাদের সঙ্গে আছেন ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, আছেন আফসান চৌধুরী, সাংবাদিক ও গবেষক, আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং লেখক, সাংবাদিক ও গবেষক মাসুদা ভাট্টি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখনকার অনুষ্ঠান শুরু করছি। আমরা আমাদের আলোচনার স্বার্থে প্রথমেই যদি একটু বিবিসি যে বিবৃতিটি ইমেইলের মাধ্যমে আমাদের সংবাদদাতাকে পাঠিয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে যারা তাদের কাছে ইমেইল করে জানতে চাইছেন এই বিবৃতি সম্পর্কে, তাদেরকেও তারা ইমেইল করে এই স্টেটমেন্টটি দিচ্ছেন বা এই বিবৃতিটি জানাচ্ছেন, সেটা আপনারা হয়তো পর্দায় দেখতে পাচ্ছেন। এখন আমরা গতকালেও অনেকবার দেখিয়েছি এবং ইমেইলের বিবৃতির বিষয়বস্তু হলো যে মিস্টার সজীব ওয়াজেদ জয়কে অনেকবার নানা চ্যানেলে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হলে তারা ২৮শে মে তারিখে বিবিসি বাংলা যেই সাক্ষাৎকারটি নেন ইসরায়েলি নাগরিক মেহেদী এন সাফাদির, তার সেই সাক্ষাৎকারের ভিত্তিতে তারা একটি খবর প্রকাশ করেন এবং সেই খবরের যে মূল হেডলাইনটি ছিল, একমাত্র হেডলাইন ছিল, সজীব ওয়াজেদের সাথে বৈঠক হয়েছে সাফাদি। বৈঠকে একটি কোট আনকোট আছে, দাবি বা এই ধরনের শব্দ ভেতরে এসেছে খবরের ভেতরে। এবং এই বিবৃতিটির আগে, প্রকাশের আগে লন্ডনে আমরা জানি যে সেখানকার আওয়ামী লীগ একটি প্রতিবাদের আয়োজন করেছিল। আমি প্রথমে ইকবাল সোবহান চৌধুরীর কাছেই যাব যে এই বিবিসির এই বিবৃতির সম্পর্কে কি আপনি জানেন? হ্যাঁ, বিবিসি প্রথমে যেদিন সংবাদটি পরিবেশন করলো সেদিন আমাদের দেশেও গণমাধ্যমে সেটি প্রচার হয়েছে এবং তারপরে সজীব ওয়াজেদ জয় নিজেই যখন এই সংবাদটির সত্যতা চ্যালেঞ্জ করে বিবিসির কাছে চ্যালেঞ্জ করে তিনি প্রতিবাদ জানিয়েছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, সেটিও আমাদের মিডিয়াতে এসেছে। এরপরে বেশ কিছুদিন পর আমাদের এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে এবং আরও অনেক সচেতন গোষ্ঠীর পক্ষ থেকে এই সংবাদের সত্যতা সম্পর্কে প্রতিবাদ জানানো হয়েছে এবং যুক্তরাজ্যে যে আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা কিন্তু বিবিসির যে অফিস, সেই অফিসের সামনেও সেই প্রতিবাদটি তারা করেছেন প্রকাশ্যে। এরপরে আমরা দেখলাম, গতকালই হঠাৎ করে দেখলাম যে একটি বিবৃতি দিয়েছে বিবিসি, যদিও সেই বিবৃতিটি তাদের সংবাদ মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করেনি, তারা স্টেটমেন্ট আকারে তারা বিভিন্ন স্টেটমেন্ট আকারে তারা দিয়েছে। এখানে প্রশ্নটি যেটা হলো যে তারা বলছেন যে সজীব ওয়াজেদ জয়ের সাথে, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শুধু সন্তান নন, তিনি কিন্তু তিনি প্রধানমন্ত্রীর একজন তথ্য বিষয়ক উপদেষ্টা এবং তিনি আমাদের প্রযুক্তির যে আজকে যে ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের যে চিন্তা চেতনা ভাবনা, সেগুলো কিন্তু সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং তিনি একজন অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের কনটেক্সটে। এবং তাকে যোগাযোগ করার চেষ্টা করে তারা পাননি বলে যে কথাটি দাবি করছেন,
এখানে প্রশ্নটি হলো একটি তাদের বিবৃতিতে তারা বলেছেন যোগাযোগ করে তার বক্তব্য না নিয়ে প্রকাশ করার বিষয়টি তারা দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমার প্রশ্নটি হলো যে তারা যে ইন্টারভিউটি তারা করেছিলেন, সেই ইন্টারভিউতে যে ইসরায়েলের ব্যক্তি যার সাথে বিএনপির যে একজন কর্মকর্তার সাথে মোসাদের বিষয়ে কথা হয়েছিল বলে যে আমাদের দেশে প্রচার হয়েছে, সেটি সম্পর্কে সেই ব্যক্তির সাথে সজীব ওয়াজেদ জয়ের দেখা হয়েছে এটি তিনি দাবি করেছেন। এই সংবাদটি কি তারা ভেরিফাই করেছেন? কারণ দুটো জিনিস এখানে, একটি জিনিস হলো এই সংবাদটি পরিবেশন করার আগে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে তার বক্তব্য না নিয়ে একটি সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ন্যায়নীতি থেকে তারা এই বিষয়টি নিয়ে ইকবাল সোবহান চৌধুরী, আমি একটু অন্য আলোচকদেরও আলোচনায় আনতে চাই এবং আপনার কাছে আমি শেষ করছি। আমি যেটা বলতে চাচ্ছি যে একটি হলো তার বিবৃতি বা তার কাছ থেকে তার বক্তব্য নেননি, কিন্তু আরেকটি প্রশ্ন হলো যে কথাটি তারা বলছেন যে তাদের যে এডিটোরিয়াল পলিসির যে দুঃখ সেটা করেছেন। এডিটোরিয়াল পলিসির যে কোনো সংবাদের ভেরিফাই না করে সেই সংবাদটি প্রকাশ করা, আপনার সম্পর্কে একটি রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টটি যদি আমি আপনাকে যোগাযোগ করে আপনার বক্তব্য নেওয়া যেমন আমার দায়িত্ব, তেমনিভাবে আপনার বিরুদ্ধে যে তথ্যটি আমাকে দেওয়া হয়েছে সেটিও আমার বিভিন্ন ক্রস ভেরিফিকেশন করাও কিন্তু আমার। তারা বলেছে যে তাদের এডিটোরিয়াল প্রসেসকে তারা আরো একটু শক্তিশালী করবে, উই উইল স্ট্রেংথেন। আমি আফসান চৌধুরীকে জিজ্ঞেস করছি এবং এখানে যেটাকে বলে যে আগেই বলে রাখা ভালো যে আফসান চৌধুরীও দীর্ঘদিন বিবিসির সঙ্গে যুক্ত ছিলেন এবং আমি নিজেও বিবিসিতে কাজ করেছি, টেলিভিশন এবং রেডিও দুই জায়গাতেই। এখানে আপনি হয়তো দেখেছেন এই সংবাদটি যেটা প্রকাশিত হয়েছিল এবং বাংলা বিভাগের বিবিসি বাংলার ওয়েবসাইটে আমরা দেখেছি যে সজীব ওয়াজেদের সঙ্গে বৈঠক হয়েছে সাফা দিয়ে, বৈঠকে একটি কোট আনকোট আছে এবং এভাবে করে একটি ফ্যাক্ট হিসেবে এটাকে বর্ণনা দিয়ে ভেতরে আছে যে তিনি দাবি করেছেন একটি সাক্ষাৎকারের ভিত্তিতে। আফসান চৌধুরী, আপনি কি মনে করছেন এই বিষয়ে বিবিসির যে প্রতিক্রিয়া, যেটি পাবলিকলি প্রকাশিত নয় কিন্তু ইমেইলে বিবৃতি দেওয়া হয়েছে এবং এর বাইরে আমরা বিবিসি বাংলা বিভাগ, এক্সটার্নাল বিভাগ দুজনের সাথেই যোগাযোগ করেছি, তারা বলেছেন যে এই বিবৃতিটি আমাদের সর্বশেষ এবং একমাত্র বক্তব্য এই বিষয়ে। আফসান চৌধুরী, আপনার কাছে শুনতে চাই। যখন খবরটা আসলো যে এরকম একটা বিবিসি একটা সংবাদ পরিবেশন করেছে যে সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের দেখা হয়েছে, তখন আমি নিজে একটা লিখছিলাম, তখন আমি বিবিসির সঙ্গে যোগাযোগ করি। বিবিসি আমাকে বললো যে আমাদের নিয়ম অনুযায়ী আমরা সজীব ওয়াজেদ জয়কে ফোন করেছি, আমরা সজীব ওয়াজেদ জয়কে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তার ফেসবুকেও আমরা তার একটা মেসেজ রেখেছি। তো তার ভিত্তিতে আমরা করেছি, যেহেতু এটা খুব জনগণের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বা সবার ব্যাপারে আগ্রহ আছে, সেই জন্যে আমরা খবরটা ছেড়েছিলাম। তো আমি এর ভিত্তিতে একটা লিখেছিলাম যে সমস্যা যেটা হয়, যে আমি এইখানে আসার আগেও অনেকগুলো পত্রিকায় দেখছিলাম যে এই ধরনের হয়, যে যোগাযোগ করার চেষ্টা করেছি, পাইনি, স্টোরি মানুষের ছেড়ে দেয়। কিন্তু এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় তো আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। ইকবাল ভাই যে কথাটা বললেন, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এই বিষয়টা রাজনৈতিক। অতএব তারা যেটা করেছেন তার ফলে যে বিবিসি যে রিগ্রেটটা জানিয়েছে, এটা তো তারই প্রতিক্রিয়া। একই সাথে সংবাদপত্রে কাজ করতে গেলে বা গণমাধ্যমে কাজ করতে গেলে অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে খবরটা ছাড়বো কি ছাড়বো না, এত একটা গুরুত্বপূর্ণ খবর। কিন্তু যেহেতু বিষয়টাই এত নাজুক, আমার মনে হয় যদি তারা আর একটু অপেক্ষা করতেন এবং একদিন পরে তো সজীব ওয়াজেদ জয় তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন বা কিছুক্ষণের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তারপর পরে সেটা হয়তো তারা নিজেদের বাঁচাতে পারতেন। তো এটা এডিটোরিয়াল, এর মধ্যে আমি ষড়যন্ত্র খুঁজে পাই না। এটা এডিটোরিয়াল দুর্বলতা হতেই পারে, বা বিবিসি বলতেই পারে যে না, আমাদের এতটা দুর্বলতা ছিল না, আমরা কি করতাম। আমি নিজের জীবনেও এরকম অনেক সময় হয়েছে যে যেখানে আমরা খবর ছাড়তে চাই। যেমন আমার মনে আছে যখন এরশাদের বিচারের কথা আসছিল, আমার কাছে যখন খবরটা আসলো, আমি লন্ডনকে জানালাম যে এরকম একটা খবর হচ্ছে। লন্ডন বললো যে না, এটা দেওয়া যাবে না। ঠিক আছে, দেওয়া যাবে না। 2 দিন পরে কিন্তু খবরটা ঠিক প্রমাণিত হলো। তো তারা এটা যে ধরনের কশন ব্যবহার করা উচিত করেছিল, এই ক্ষেত্রে তারা
করেনি, করলে ভালো হতো। আফসান চৌধুরী, আপনি দুর্বলতার কথা বললেন, কিন্তু এখানে আমি জেনারেল সাহেবের কাছে যেতে চাইছিলাম, কিন্তু আমি একটু মাসুদা ভাট্টিকে আলোচনায় নিয়ে আসি। তিনি তার কাছে জানতে চাইব যে এটি নিয়েও এক ধরনের একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, কারণ বিবিসির পক্ষ থেকে অবশ্যই এডিটোরিয়াল প্রসেস কথা বলা হয়েছে। আফসান চৌধুরী বললেন যে এটি একটি দুর্বলতা হতে পারে সম্পাদকীয় নীতি প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু একটি আপনার বিভিন্ন ফেসবুকেই লেখায় দেখেছি যে একটা ষড়যন্ত্রের গন্ধ আপনি পাচ্ছেন, যেহেতু বিবিসির একাধিক সাম্প্রতিক সময়ের একাধিক শিরোনামে দেখা গেছে যে যেগুলোকে বলা হয় উস্কানিমূলক বাক্য ব্যবহারের একটা প্রবণতা অনেকে লক্ষ্য করছেন। তারা বরাবর যুদ্ধাপরাধীদের ফাঁসির ব্যাপারে ইসলামপন্থী বলেন, তারা সম্প্রতি যে শিক্ষককে নিগৃহীত করা হয়েছিল সে ব্যাপারে হিন্দু শিক্ষককে কান ধরে ওঠা বস ঘটনার অন্তরালে এই কথাগুলো আলোচনায় এসেছে। মাসুদা ভাট্টি, আপনি নিজেও এই ব্যাপারে লিখেছেন, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন। ধন্যবাদ সামিয়া। আমার বলার কথা এখানে একটি, যে আমার কাছে মনে হয় বিবিসি যেখানে নামটি থাকার কথা, বিবিসি শব্দটি যেখানে আছে সেখানে সমস্ত বিভাগের সম্পাদকীয় নীতিমালা এক হওয়া উচিত। কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে বিবিসি বাংলা সার্ভিসের সম্পাদকীয় নীতিমালা অন্যান্য বিভাগ বা বিবিসি ব্রডকাস্টিং, ব্রিটিশ ব্রডকাস্টিংয়ের তুলনায় একটু অন্যরকম। সে এই অন্যরকম বলতে বোঝাচ্ছে যে কথাগুলো একটু আগে আপনি বলেন, আমিও লিখেছি, যে তারা ইচ্ছে করে রাজনৈতিক ব্যাপারগুলো টেনে আনেন। যেমন সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে হয়েছে যখন গণজাগরণ মঞ্চ বাংলাদেশে হয়েছিল, তখন দেখা গেছে যে তারা যে সংবাদটি প্রকাশ করছে সেই সংবাদের নিচে হঠাৎ করে 3 থেকে 5 লক্ষ বাংলাদেশে শহীদদের সংখ্যা 3 থেকে 5 লক্ষ বলে উল্লেখ করা হলো। তখন দেশে এবং বিদেশে ব্যাপক প্রতিবাদের মুখে তারা বিভিন্ন জনকে ইমেইল করে জানালো যে এটি ডিসপিউট রয়েছে, এবং ডিসপিউটের ক্ষেত্রে তারা যে উদাহরণটি দিল, তারা একজন বিতর্কিত সাংবাদিক, বিদেশি সাংবাদিক যিনি বাংলাদেশে আছেন, তার লেখার উদ্ধৃতি দেওয়া হলো, যে তার লেখায় তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের শহীদদের সংখ্যা, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা 3 থেকে 5 লক্ষ। এটি একটি ব্যাপার। তারপরে হঠাৎ করে তারা বাংলাদেশের বাঙালির মুক্তিযুদ্ধকে তারা বলতে শুরু করলেন সিভিল ওয়ার। এই যে ব্যাপারগুলো, এইগুলো নিয়ে প্রতিবাদ হয়েছে। আমার ব্যক্তিগত স্মৃতি রয়েছে, বিবিসির সঙ্গে কিছুদিন আমি কাজ করেছিলাম, সেখানে কাজ করার ফলে একটা ইন্টারভিউ আপনি বোধহয় জানেন, তখন মাহমুদ আলী ছিলেন। এই ঘটনাটা আমি আসলে একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাইবো, কিন্তু আর একটু পরে। আপনি যে ঘটনাগুলোর বর্ণনা দিলেন, এক কথায় জানতে চাচ্ছি যে একাধিক এই সমস্ত যেগুলোর প্রতিবাদ হয়েছে, যে সমস্ত খবর হয়েছে, শিরোনাম হয়েছে, আপনিও কি সেগুলোকে সম্পাদকীয় দুর্বলতা বলে মনে করছেন, নাকি এর মধ্যে আরো বিশেষ কিছু দেখতে পাচ্ছেন? আমি সম্পাদকীয় দুর্বলতা মনে করছি না। আমি আপনাকে আরেকটু স্মরণ করে দিতে চাই যে মাহমুদুর রহমান এবং শুভ, যে আদিলুর রহমান শুভ যে কথোপকথন প্রকাশিত হয়েছিল, প্রচারিত হয়েছিল এবং লিক হয়েছিল বলা যায়, সেখানে কিন্তু বিবিসির সম্পাদকের কথা, বাংলা বিভাগের সম্পাদকের কথা উল্লেখ ছিল, যে বারবার তার সঙ্গে যোগাযোগ হয় এবং তার সঙ্গে আলোচনা হয়। আমার কাছে মনে হয় যে এই সব ব্যাপারগুলো সিগনিফিকেন্ট। আপনি যদি জোড়া দেন এই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা, তারপরে ধরুন সিভিল ওয়ার, এবং তারপরে এই যে কাদের মোল্লা নয়, কামারুজ্জামানের যখন ফাঁসি হয়, তখন তার যখন জানাজা হয় তার গ্রামে, সেখানে অসংখ্য লোক কান্নাকাটি করেছে, তার কোনো ছবি তারা দেখাতে পারেনি, এবং তারা বলেছে হাজার হাজার লোক। নিজামীর যখন ফাঁসি হয়, তখন জেল গেটের সামনে প্রতিবাদ হয়েছে। কারা প্রতিবাদ করেছে আমরা কিন্তু জানি না। আমরা তখন ওখানে যারা ছিলেন, বাংলাদেশের সাংবাদিক যারা ছিলেন, তারা কিন্তু কেউ দেখেননি যে ওখানে প্রতিবাদ হয়েছে। দুটো জিনিস, এক হচ্ছে বিবিসির বিভিন্ন জায়গা থেকে যেসব রিপোর্টার রয়েছেন, তারা বাংলা বিভাগ রিপোর্ট পাঠান, বাংলা বিভাগ যেটা কি মনে করে গুরুত্বপূর্ণ সেটা অনুবাদ করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রিপোর্ট এখানে হয়। সুতরাং আমার কাছে মনে হয় এখানে খানিকটা রাজনীতি মেশানো হয়, এবং কোন রকমের তারা একটা পক্ষ অবলম্বন করে কাজ করার চেষ্টা করে, এটি আমি বারবার দেখতে পাচ্ছি। এটি আপনার একটা ধারণা। আমরা মেজর জেনারেল আব্দুর রশিদের কাছে যাচ্ছি। এখানে যে বিষয়টির পেছনের কথা যেটা হলো যে আমরা আল জাজিরার রিপোর্ট দেখেছি হেফাজতের ঘটনার সময়, এবং তাদের রিপোর্টের ব্যাপারে আমাদের ৭১-এ সরাসরি তাকে চ্যালেঞ্জ করে আমরা এখানে সমীকরণ, এখানে অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে দেশি এবং বিদেশি, এক্ষেত্রেও তো দেখা গেছে যে সেই মেহেদী সাফাদির প্রথম যেই সাক্ষাৎকারটার পরে এই খবরটা আসলো, সেটিও নিউ ইয়র্কে বর্তমানে
জামাতের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদেরই একজন লোকের একটি টেলিভিশন থেকেই টাইম নাও সম্ভবত সেখান থেকেই এটা হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাইছি জেনারেল আব্দুর রশিদ, যে এই সমস্ত ঘটনাগুলো কি একটি কোনো পরিকল্পনার অংশ? বাংলাদেশে সহজে আমরা যেমন বলি যে টাকা খেয়ে করেছে, এটা কি হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? টাকা খেয়ে করেছে কিনা সেটা আমি বলতে পারবো না। এটা প্রশ্ন, এটা আমার মন্তব্য নয়। আমি যেটা মনে করি বিবিসি, আমি তো আসলে বিবিসির কথা এখানে আলাদা করে বলছি না, আমি বলছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমে আমরা এই ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি। বড় যে কোনো ঘটনা হলেই আমরা দেখছি যে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঘটনাকে প্রবাহিত করার একটা চেষ্টা। আপনি খেয়াল করে দেখবেন যে কত। হ্যাঁ, সেটি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিবিসির সাথে বাংলাদেশের কিন্তু একটা আবেগের সম্পর্ক আছে, নিঃসন্দেহে। তো আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা বিবিসিকে যেভাবে দেখেছিলাম বা যেভাবে জনগণের পাশে পেয়েছিলাম, এই মুহূর্তে যেভাবে দেখছি সেটি আমাকে ওই একই সুরে বলতেই হচ্ছে যে বিবিসি বাংলাকে আমি একটা পক্ষভুক্ত মিডিয়া বলেই মনে করছি। কারণ আমরা দেখেছি বাংলাদেশের যেসব ঘটনাগুলো ঘটছে, একটি সাংবাদিক এবং সংবাদ সংস্থার ভেতরে কিভাবে কাজ করে ওনাদের সম্পর্কে আমার অত জ্ঞান নেই। তবে আমি যেটা মনে করি, সাধারণ জ্ঞান দিয়ে আপনি একটা যাচাই করতে পারেন যে কোনো একটা পরিস্থিতির সংবাদ কীভাবে, সংবাদের উৎসটা কোথা থেকে, কোন পক্ষ থেকে পক্ষভুক্ত সংবাদ এটা কিনা, এবং এখানে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটার ভেতরে সত্যতা পাওয়া যাচ্ছে কিনা। তো এগুলো তো সাধারণ মানুষ আমরাও এটিকে বিশ্লেষণ করতে পারি। তো সেখানে যদি কোনো সন্দেহ দেখা যায়, সেই সন্দেহটাকে এডিটোরিয়াল পলিসির নাম করে আমরা বুঝতে পারিনি, আমি সজীব ওয়াজেদ জয়ের সাথে যোগাযোগ করে আমরা যোগাযোগ করতে পারিনি, এইসব কারণগুলোকে আমি মনে করি যথার্থ না, এবং এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতোই বিবিসি বাংলা করতে চেয়েছে। এছাড়াও আমি দেখেছি শুধু এই ঘটনা না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা এই স্বাধীনতা বিরোধীদের যখন বিচারের আওতায় আনা হয়, তারপর থেকেই বিবিসিকে আমরা দেখেছি তাদের পক্ষেই থাকতে বেশি দেখেছি। আরেকটি হলো যে বাংলাদেশের কোনো ঘটনার তারা অনেকেরই ইন্টারভিউ নেন, এবং সেই ইন্টারভিউর ক্ষেত্রেও আমরা দেখেছি যে সেখানেও সে একটি পক্ষভুক্ত হয়ে গেছে। সেই সব লোকের ইন্টারভিউ তার ওখানে বেশি দেখা যায়, যেগুলো বাংলাদেশের স্বাধীনতা বিরোধীর পক্ষে যারা কথা বলেন। তো এইগুলোকে যদি আপনি সবগুলোকে মিলিয়ে আমরা বিবিসির যে নিরপেক্ষতা দেখতে চেয়েছিলাম, আমার মনে হয় সেই নিরপেক্ষতার জায়গায় বিবিসি নেই। বিবিসি বাংলাতে তো আরও বেশি নেই, এবং তারা বাংলাদেশের সংবাদকে যেটাকে বলে ম্যানিপুলেশন, ডিস্টর্শন, আর সেটির কিছু এক্সাম্পল তো আমরা শুনলাম। তো সেগুলোকে যদি আমরা মিলিয়ে ধরি, এত বড় একটি সংবাদ সংস্থার কাছে আমরা এই ধরনের দুর্বলতা কখনোই আশা করতে পারি না, এবং এই দুর্বলতার কথা বলে এই যে সংবাদগুলোকে ডিস্টর্ট করার যে প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে, যদি এটা অব্যাহত না থাকতো তাহলে আমি ওটা মানতে পারতাম, কিন্তু আমার মনে হয় আগামী দিনেও এটি অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে আপনার যে কথাটি আছে এটা পরিকল্পিত অংশ কিনা, হ্যাঁ, আমরা দেখেছি যে বাংলাদেশের এই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে লবিং করা হয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। এই খরচের যে কিছু অংশ এইসব সাংবাদিকদের কাছে পৌঁছায়নি, সেটা আমরা আর বিশ্বাস করতে পারছি না। জেনারেল রশিদ অনেক ধরনের খুব শক্ত অভিযোগ আনলেন, ধারণার কথা বললেন। আমরা বিরতির পরে আলোচনা চালিয়ে যাব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে। বিরতির আগে জেনারেল রশিদ যেরকমটি বলছিলেন যে বিবিসির সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক আছে, তবে এখানে এই প্রশ্নটি আজকাল উঠছে বা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নিরপেক্ষতার বিষয়ে যেই ধরনের একটি ধারণা সাধারণভাবে আছে, সেটি সাম্প্রতিক কতগুলো ঘটনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। তার মধ্যে এই অঞ্চলের কথা যদি বলি, বিশেষ করে ইরাক যুদ্ধের সময় দেখা গেছে যে বড় বড় সংবাদ মাধ্যমগুলো CNN, BBC সেক্ষেত্রে অনেক সময়ই এমনভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছে বা সাংবাদিকতা করেছে যেটি আমরা যেটাকে সাংবাদিকতার নীতিমালা বলে এতদিন জেনে এসেছি তার পরিপন্থী খানিকটা। আমি আফসান চৌধুরীর কাছে জানতে চাই, যিনি বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে বহুদিন ধরে কাজ করেছেন এবং এটি নিয়ে গবেষণাও করে থাকেন। সেক্ষেত্রে আমাদের এই যে রিলেশনশিপ বিদেশি
সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে এবং তাদের প্রতি আমাদের যে ধারণা আর বাংলাদেশের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে দেখছেন বর্তমান পরিস্থিতিকে? আমি বর্তমানে চেয়ে একটু পিছনে গিয়ে বলি যে আমাদের রাজনীতির সঙ্গে যখন পশ্চিমা রাজনীতি মেলে তখন আমরা ওদের খুব প্রশংসা করি, আমরা খুব খুশি হই। আমাদের রাজনীতির সঙ্গে যখন ওদের মেলে না তখন আমরা মনে করি যে ওরা খারাপ। আসলে ওরা নিজের রাজনীতিটা দেখে। আমাদের দেশের গণমাধ্যমের উচিত নিজেদের অবস্থানটা একটু দেখা। আমাদের গণমাধ্যম যদি একটু আত্মমর্যাদা বোধ একটু বাড়তো তাহলে এত বিবিসির দিকে CNN, যেহেতু আমি সবগুলোর জন্যই কাজ করেছি, তার এতটা হতো না। আমি নিজে যখন বিবিসিতে আমি করেসপন্ডেন্ট ছিলাম আমি দেখতাম যে অন্য গণমাধ্যম আমার রিপোর্ট ছাপায়, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার রিপোর্ট কেন ছাপাও? বলে আপনি বিবিসির, তাই জন্য আপনার রিপোর্ট ছাপালে লোকজন বিশ্বাস করবে। এই জায়গা থেকে আমাদের চলে আসা উচিত। কিন্তু এই জায়গা থেকে কি অনেকখানি পরিবর্তন হয়নি? মানে এবং আমি পশ্চিমা গণমাধ্যম নিয়ে যেহেতু কাজ করি, আমি পশ্চিমা গণমাধ্যমের চিত্র চরিত্র নিয়ে কাজ করে দেখেছি যে পশ্চিমা গণমাধ্যম কিন্তু বিভিন্ন সময় অসত্য বলেছে। ইরাকের যুদ্ধটার সময় তো এটা তো অশ্লীল পর্যায়ে চলে গেছিল, যেহেতু তারা বলেছে যে এটা আমাদের জাতীয় দায়িত্ব। একটা সাংবাদিকদের কি করে জাতীয় দায়িত্ব হতে পারে যখন তারা সংবাদ পরিবেশন করছে, আমি বলতে পারবো না। কিন্তু এরপরে আঘাতের পরে তো আন্তর্জাতিক গণমাধ্যম ততটা সবলভাবে উঠে দাঁড়ায়নি। আমরা কি CNN দেখি? আমরা দেখি না। আমার বিবিসিও আমি খুব একটা দেখিও না। আমি তো আমার দেশের গণমাধ্যমের কাছেই জানতে চাই। অতএব এই পরিবর্তনটা হয়ে গেছে। বিবিসির এখন যেটা হয়েছে, যেহেতু আমাদের দেশের রাজনীতি খুব অনেক জটিল হয়ে যাচ্ছে, আমাদের জঙ্গিরা আছে, আমাদের বিরোধী পক্ষ আছে, দেশ আছে, ইত্যাদি আছে, আমাদের মধ্যে এই জিনিসটা সামনে এসেছে। তবে আমার মনে হয় এই আন্তর্জাতিক গণমাধ্যমের যে বোঝাটা আমরা বহন করি তার বিপক্ষে আমাদের উন্নত মানের সাংবাদিকতার প্রয়োজন। এটাই একমাত্র ওষুধ। কিন্তু আমরা বিবিসি কি বললো না বললো, এই যেমন যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের সময় বিভিন্ন আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন কি বললো না বললো, এই নিয়ে আমাকেও কয়েকবার আলাপে বসতে হয়েছে। আমি বুঝতে পারি না, আমার কি দরকার আছে ভাই বিদেশে কে কি বললো? আমি যদি সবল থাকি, আমি যদি নিশ্চিত থাকি যে আমি ঠিক কাজটা করছি, আমার বিদেশি হাততালিও দরকার নেই, প্রশংসাও দরকার নেই, গালিও শোনার ইচ্ছা নেই। না, অতটা যদি নিরুত্তাপভাবে থাকা সম্ভবই হতো তাহলে নিশ্চয়ই থাকতাম আমরা। কিন্তু আমার যেই সময়ের কথা মনে হচ্ছে সেটি হলো 1/11 সময়, খুব অতি সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি। সেই সময় কিন্তু দেখা গেছে যে বিদেশি সংবাদ মাধ্যম, বিদেশি সরকার, তাদের সবার স্বার্থই যেন একটা জায়গায় মিলে গেল। আমি ইকবাল সোবহান চৌধুরীর কাছেই জানতে চাইব এই বিষয়ে তিনি কি ভাবছেন। না, একসময় তো যখন আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, অর্থাৎ সেই স্বৈরাচারের সময়, এবং স্বৈরাচার বিরোধী যখন আন্দোলন আমাদের দেশে রাজনৈতিক দলগুলো করছিল, আমাদের দেশে সুশীল সমাজ করছিল, ছাত্র শিক্ষক জনতা সবাই করছিল, আমরাও তখন করছিলাম সাংবাদিক হিসাবে। সেই সময়ে আমাদের এই স্বাধীনতা না থাকার কারণের জন্য মানুষ, আমাদের দেশের নাগরিকরা, তারা বিবিসি এবং ভয়েস অব আমেরিকা শুনতে বাধ্য হচ্ছিল। কিন্তু আজকে তো সেই পরিবেশ নেই। আজকে আমাদের দেশের গণমাধ্যম শুধু সাহসী নয়, তারা কিন্তু অনেক বেশি বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সাথে, আমি মেইন স্ট্রিম সাংবাদিকতার কথা বলছি, 2-1টি ছাড়া বাকিরা সবাই কিন্তু সাহসের সাথে এই সংবাদ পরিবেশন করছে। এবং আমাদের নতুন আরেকটা যে সংযোজন হয়েছে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, সেই ইলেকট্রনিক মিডিয়ার বিকাশের মধ্য দিয়ে কিন্তু আজকে তথ্য অবাধভাবে জনগণের কাছে যাচ্ছে। এবং এটি কিন্তু আমি মনে করব যে বর্তমান সরকার যে তথ্য অবাধ করার যে একটা সুযোগ দিয়েছে, তারই একটি প্রতিফলন আমরা দেখছি গণমাধ্যমের এই স্বাধীনতা। এই গণমাধ্যমের এই স্বাধীনতার সময়ে বিবিসি বা ভয়েস অব আমেরিকা বা অন্যরা পশ্চিমা যে গণমাধ্যম, তারা আমাদের সম্পর্কে কি লিখছেন সেটি কিন্তু একমাত্র বেদবাক্য হতে পারে না। আর সবচেয়ে বড় সেটি হলো বিবিসি। আমরা দেখেছি যে বিবিসি একটি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেই তো আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু তাদের মাঝে যখন স্খলন দেখি তখন কিন্তু আমাদের শুধু অবাক নয়, আমরা স্বাভাবিক ক্ষুব্ধ হতে হয়। যেমন ধরুন, আমি যে কথাটি বলছিলাম যে তারা বারবার বলছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু তারা এই সংবাদটি কিন্তু তাদের যেই সংবাদে তারা এই সাফাদির ইন্টারভিউটি প্রচার করেছিলেন, সেখানে কিন্তু তারা এই দুঃখ প্রকাশের সংবাদটি কিন্তু তারা দেননি। এটি কোন ধরনের নীতি নৈতিকতা বিবিসির আমি জানি না।
তারপরে যেটি আমি বলতে চাচ্ছি, তারা বারবার বলার চেষ্টা করছেন যে আমরা যে ওয়াজেদ জয়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, তাকে যোগাযোগ করতে পারিনি। কিন্তু আমার প্রশ্ন হলো, ধরুন তার সাথে কোনো যোগাযোগই হলো না, তারা সাফাদির ইন্টারভিউতে যে সাফাদি যে দাবি করেছে যে জয়ের সাথে তার মিটিং হয়েছে, সেটি কি তারা ভেরিফাই করে সংবাদ দিয়েছেন? সেটাও কিন্তু তারা বলেননি। এই কথাটি আপনি এর আগেও বলেছিলেন ইকবাল সামান চৌধুরী, এবং আমি তাই মাসুদা ভাট্টির কাছে ফেরত যাচ্ছি। এখানে বেশ কতগুলো অভিযোগ উঠেছে। এর আগে বিরতির আগে জেনারেল রশিদ বলেছেন, ইকবাল সামান চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মান নিয়েও এবং নীতি নিয়েও অনেক কথা হলো। মাসুদা ভাট্টি, আপনার কাছে শুনতে চাইব যে এই অভিযোগগুলো কি শুধুই একটি ধারণা, না এর মধ্যে কোনো বাস্তব কিছু আছে? আফসান চৌধুরী যে কথাটি বললেন যে কে কি লিখলো তাতে কিছু যায় আসে না, তাহলে তো আমাদের এই অনুষ্ঠান করার আসলে প্রশ্নই আসে না, মানে কোনো ইয়ে থাকে না। আসলে যায় আসে, কারণ মিডিয়া যেহেতু মানুষের ইয়ে তৈরি করে, মানুষের চিন্তাধারাকে বদলে দিতে পারে এবং বদলায়ও, আমরা দেখতে পাচ্ছি। এবং বিবিসির প্রতি আমাদের তো এক ধরনের আকাঙ্ক্ষা থেকেই যায় এবং এক ধরনের দাবি থেকে যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে এবং এর আগে করেছে। এখন কেন বারবার এই ঘটনাটি ঘটে বা কেন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে? যেমন ধরুন, আমরা জানি যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বা বিবিসিতে কখনো মিশরের কোনো ঘটনা ঘটলে মিশর বা ইজিপশিয়ান যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কোনো বিশেষ মানে সাংবাদিককে ডেকে আনা হয়, কারণ তথ্যগত ভুল থাকতেই পারে, সেই ভুলটিকে শুধরে দেওয়ার জন্য। যখন বিদেশি কোনো সাংবাদিক বাংলাদেশ নিয়ে রিপোর্ট করে, সেখানে তথ্যগত ভুল থাকতে পারে, সেক্ষেত্রে বাংলা বিভাগের দায়িত্ব হতে পারে যে এই তথ্যগত ভুল নিয়ে কথা বলা, আলোচনা করা বা সেটিকে শুধরে দেওয়া, সেটিকে সঠিকভাবে প্রচার করা। সেটি আমরা দেখতে পাচ্ছি না। একটু আগে যে কথাটি বলেছি যে 3 থেকে 5 লক্ষ কোথায় পেল? আমরা তো সেই 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা এটি বলছি বারবার, এবং এই দাবি নিয়ে আমরা জেনোসাইড হয়েছে বাংলাদেশে সেই দাবি প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, কিন্তু সেই জায়গাটিতে আমরা বারবার ব্যাহত হচ্ছি এবং বিবিসি এই কাজটি করছে। দ্বিতীয়ত, তারা সূত্র হিসেবে কি বলছে? সূত্র হিসেবে বলছে একজন বিতর্কিত বিদেশি সাংবাদিক যিনি বাংলাদেশে আছেন এবং তিনি বারবারই এই ঘটনাটির এই উদাহরণটি আপনি এর আগের বারও দিলেন। তো আমি আমাদের বিরতির সময় এসে যাচ্ছে মাসুদা ভাট্টি, আমি বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা আরো একটু ব্যাপক পরিসরে আলোচনা করার চেষ্টা করব বিরতির পর। আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। জেনারেল আব্দুর রশিদের কাছে জানতে চাইব যে আলোচনার পরিসরটা একটু বড় করতে চাইছিলাম, সেটি হলো এই সমস্ত ঘটনাই ঘটছে সাম্প্রতিক সময়গুলোতে আমাদের, বিশেষ করে মানবতা বিরোধী বিচারমালা যখন শুরু হলো, তার সাথে হেফাজত, তার সাথে জঙ্গি এবং তার সাথে সর্বশেষ এখন সমস্ত দেশব্যাপী নানা ধরনের হত্যাকাণ্ড দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে, এবং সর্বশেষ যেটি হয়েছে যে পুলিশের স্ত্রীকে, আজকের সংবাদে আমরা দেখেছি যে একজন পুরোহিতকে ঝিনাইদহে হত্যা করা হয়েছে এবং একটি ভারতের কূটনীতিকরা সেই জায়গাটি পরিদর্শনও গেছে। মানে নানা ধরনের সংকেত, তার কোনোটি খুব একটা ভালো নয় আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে এই খবরটি নিয়েও অনেক জল ঘোলা হয়েছে যাকে বলা যায়। আপনার কাছে একটা বিশ্লেষণ চাবো যে আসলে বাংলাদেশের পরিস্থিতিতে এখন এই আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব সংবাদ আসছে, যেভাবে বাংলাদেশের সংবাদ আসছে, এই বিষয়গুলোর মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন ভবিষ্যতের দিকে তাকিয়ে? আসলে বাংলাদেশ তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা না। তো বিশ্বের যে বিভিন্ন ভূ রাজনীতি, তারপরে মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ, এটির মধ্যে আমাদের বাস করতে হয় এবং তাদের স্বার্থে আমাদের দেশের নেতৃত্ব বা আমাদের দেশের সরকার বা শাসকরা কতটুকু কাজ করে সেটির উপর থেকেই তারা নির্ধারণ করেন কোন শাসক দেশে থাকবে, কোন শাসক থাকবে না। এখন তারাই নির্ধারণ করেন বা করার চেষ্টা করেন। আমাদের দেশের পরাশক্তির কথা বলছি, সেটাই বলছি। তো সেখানে তো এই জিনিসটা পাল্টে গেছে। কেন? যে পরিবেশ অনেক পাল্টে গেছে, যে এই সব দরিদ্র দেশগুলো, আমাদের মতো দরিদ্র দেশগুলো অনেক এগিয়েছে এবং সক্ষমতা বৃদ্ধির ফলে আমাদের যে সার্বভৌম সিদ্ধান্ত নেবার ক্ষমতাও বেড়েছে এবং আমাদের জনগণ
তাদের পছন্দ মতো সরকারকেই দেশে রাখতে চায়, তাহলে জনগণের আকাঙ্ক্ষা থেকে পরাশক্তির যে ভূ রাজনৈতিক স্বার্থ, এখানে একটি সংঘাত সৃষ্টি হতেই পারে এবং সেই সংঘাতের অ্যাকচুয়ালি একটি ফলশ্রুতিতেই আমরা এখন আমাদের দেশে এরকম একটি অবস্থা দেখছি। তো যে অবস্থা আমরা দেখছি সেটিতে যে ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটি মনে করার কিছু নেই। যে জায়গাটাতে আমরা ভয় পাচ্ছি সেটি হলো এই যে সুপরিকল্পিতভাবে জঙ্গি গোষ্ঠীগুলো একজনকে টার্গেট করছে, এটা নিরীহ মানুষকে টার্গেট করছে। যাকে টার্গেট করছে তাকে কিন্তু সে তার ইচ্ছামতো সময়ে ইচ্ছামতো স্থানে মেরে ফেলতে পারছে। এই যে একটি স্বাধীনতা জঙ্গিরা ভোগ করছে সেটি হলো বর্তমান আমাদের মানুষের কাছে সবচেয়ে বড় শঙ্কা এবং এটিকে যদি আপনি বন্ধ করার জন্যে বা এটিকে উস্কে দেবার জন্য আমরা কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা, কিছু বিদেশি মিডিয়াও এখানে উস্কানি দিচ্ছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে যেটি দরকার সেটি হলো আমাদের আভ্যন্তরীণ সক্ষমতা। সেই আভ্যন্তরীণ সক্ষমতার জায়গাতে আমি বলবো যে আমাদের একটি জঙ্গি বিরোধী একটি কৌশল থাকতে হবে, সেই কৌশলটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং সেখানে সবচেয়ে বড় যে জায়গাটা আছে যে জঙ্গির যে জঙ্গিত্ব মানে মিলিটেন্ট পার্ট, এই যে তাদের আক্রমণ করার ক্ষমতা, এটিকে আপনাকে নিশ্চিন্ত করতে হবে। সেজন্য আমাদের নিরাপত্তা বাহিনী যখনই আক্রমণাত্মক হয় তখন আবার আমাদের দেশের ওদের দ্বারা উস্কানি পেয়ে এক ধরনের মানুষ এসে তখন মানবাধিকারের প্রশ্ন তুলবে, কিন্তু যখন আমার দেশের নিরীহ মানুষ মরছে তখন কিন্তু কোনো আওয়াজ শুনছি না। তো সেখানে সেই আক্রমণাত্মক কৌশল যদি দেশের মানুষকে বাঁচানোর জন্য বেছে নিতেই হয় তো সেখানে একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন আছে। সেই রাজনৈতিক দৃঢ়তা এবং প্রত্যয় যদি সেরকম একটি ইফেক্টিভ কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি তৈরি করতে পারে তাহলে আমি মনে করি না যে এই ধরনের সংঘাত বা এই ধরনের শক্তিগুলোকে দূর করা খুব বেশি কঠিন, কারণ মানুষের কোনো সমর্থন নেই এদের পিছনে। এই মানুষকে আপনাকে ধরে রাখতে হবে, যে মানুষের সমর্থন ধরে রেখেই আপনি নিরীহ মানুষের বাঁচানোর ক্ষেত্রে আমি বলবো বড় ধরনের একটা শক্ত রাজনৈতিক প্রত্যয় তৈরি করেন। অনুষ্ঠানের সময় খুব একটা বেশি বাকি নেই, আমি মাসুদা ভাট্টির কাছে ফেরত যাচ্ছি। এই যে একটি জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কথা আপনার সাম্প্রতিক সময়ের লেখাগুলোতে বারে বারে দেখেছি, এই বিষয়টির উপর সংক্ষেপে যদি সর্বশেষ বক্তব্য বলতেন মাসুদা ভাট্টি। যেতে চেয়েছিলাম, এর আগে আমাকে থামিয়েছিলেন আপনি, সেটা হচ্ছে যে মাহমুদ আলী তখন বিবিসির এডিটর ছিলেন। উনি আমার কাছে একটি সাক্ষাৎকারে নিজের জোর গলায় বলেছিলেন যে হ্যাঁ আমি ৭৫-এর নভেম্বরে তাজউদ্দিনকে অ্যারেস্ট করেছিলাম এবং তাকে আমি কারাগারে নিয়ে গেছি, এবং তারপরে উনি একথাও বলেছিলেন যে নূর চৌধুরী যিনি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনি তার সাথে ওনার নিয়মিত বৈঠক হয়, তাতে কি এসে গেল, মানে সাংবাদিকতার ক্ষেত্রে তাতে কি এসে গেল, এই প্রশ্ন আমরা আসলে চাই না। এখন যদি দেখেন আপনি এই যে এটি একটি বহুল আলোচিত সাক্ষাৎকার আপনার, কোন সালে সেটি জনকণ্ঠে প্রকাশিত হয়েছে? 99 সালে। এবং তারপরে সৈয়দ মাহমুদ আলী আর বাংলা বিভাগের প্রধান থাকেনি, কিন্তু যেটা অনেকেই জানেন না যেটা যে তিনি তারপরে বিবিসিতে থেকেই তার কর্মজীবন শেষ করেছেন। কিন্তু সর্বশেষ আপনি চিন্তা করে দেখুন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে এইসব ঘটনার। হঠাৎ করে বিবিসি কিন্তু আবিষ্কার করে ফেললো এটি মোসাদ, এবং তাদের একটি ইসরায়েলের একটি বক্তব্যও নিয়ে ফেললো এই মানে আগ বাড়িয়ে এই বিষয়ে। আমার কাছে মনে হয় এগুলি খুবই খুবই সিগনিফিক্যান্ট এবং একটি ঘোট পাকানোর, বাংলা শব্দ যদি বলি ঘোট পাকানোর খুবই মোক্ষম সুযোগ এটি তৈরি করে দেয়। আসলে আমরা বুঝতে পারি এটি রাজনৈতিক ছাড়া আর কিছু নয়। মাসুদা ভাট্টি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমার ভবিষ্যতে আরো জানার ইচ্ছা থাকলো আপনার কাছ থেকে। আফসান চৌধুরীর কাছে খুব সংক্ষেপে সর্বশেষ বক্তব্য জানছি, কারণ ইকবাল চৌধুরীকে দিয়ে শেষ করবো। আফসান চৌধুরী। আমি দুইটা কথা বলবো। এক হচ্ছে আমাদের যে গণমাধ্যম আছে তার সাবল্য বাড়ানো দরকার, অনেক পিছনে পড়ে আছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের যে মান সেই পর্যায়ে পৌঁছে যাওয়াটা খুব কঠিন না। একটা কারণে কঠিন না হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের মান অনেক কমে গেছে। দ্বিতীয়ত যেটা জেনারেল রশিদ বলছিলেন যে আমাদের একটা এই জঙ্গিবাদ সম্পর্কে একটা নিশ্চিত নীতি থাকা দরকার এবং সেটা জনগণের কাছে প্রকাশ করা দরকার এবং জনগণকে নিয়ে সেটা এগিয়ে যাওয়া দরকার। এটা তো হতে পারে না যে আমরা সকালে একজনের কথা বলছি, দুপুরে একজনের কথা বলছি, বিকেলে একজনের কথা বলছি, এবং আমরা কি করছি সেটা আমাদের জানানো দরকার। আমি মনে করি না যে জঙ্গিবাদ বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় হুমকি। আমি মনে করি এটা সাধারণ মানুষের স্থিতির জন্যে, সাধারণ মানুষকে স্বস্তির জন্য একটা বড় হুমকিতে পরিণত হতে পারে।
ধন্যবাদ। এই ডিফারেন্সটা আমি বুঝতে পারলাম না ঠিক, যে জঙ্গিবাদ বাংলাদেশের রাজনীতির জন্য কেন হুমকি না, রাজনীতি বলছি যে আমি বাংলাদেশে যে জঙ্গিবাদ এসে বাংলাদেশ দখল করে ফেলবে এটা আমি মনে করি না, কিন্তু আমি মনে করি যে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট শঙ্কা সৃষ্টি করছে, সেইটা আমাদের হচ্ছে বড় শঙ্কা। ইকবাল সামান চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো, আফসান চৌধুরী সর্বশেষ যেই বক্তব্য বললেন এবং যেই দাবিটা সাধারণভাবে উঠছে এবং বাইরের সব মহলেই উঠছে, যে এই পরিস্থিতিকে কিভাবে সামাল দেওয়া হচ্ছে সেই ব্যাপারে একটি সুস্পষ্ট এবং প্রকাশ্য একটা অবস্থান বোধহয় জানানোর সময় এসেছে। ইকবাল সামান চৌধুরী। না, এই ব্যাপারে সেটি যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তার আজকে যে প্রেস কনফারেন্সটি হয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট করে তিনি তার নিজের এবং তার সরকারের এই জঙ্গি বিরোধী যে তার সরকারের যে নীতি বা অবস্থান সেটি কিন্তু স্পষ্ট করে বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং তার কাছে তিনি এই কথাটিও বলেছেন যে সরকার প্রধান হিসাবে তার কাছে কিন্তু অনেক তথ্য আছে, যে তথ্যগুলো হয়তো অনেক সময় প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু তথ্য ছাড়া তো তারা এই কথাগুলো বলছেন না। পাশাপাশি আরেকটা কথা, যে এটা বিবিসি সম্পর্কে যেটা বলা হচ্ছে, যে আমি মনে করি যে বিবিসি কখন এই ইন্টারভিউটি তারা প্রচার করলেন, যখন বিএনপির একজন নেতা আসলাম সাহেবের সাথে যখন এই মোসাদের এই এজেন্টের সাথে আলোচনা হয়েছে, ছবি ছাপা হয়েছে এবং যে ষড়যন্ত্রের কথা সরকার উৎখাত করার যে মোসাদকে ব্যবহার করে, সেই সময় কিন্তু সেটাকে কভার করার জন্য তারা এই ইন্টারভিউটি তারা দিয়েছিলেন। এটা উদ্দেশ্যমূলক, আমি মনে করি যে এটা শুধু সংবাদ হিসাবে নয়, এটা একটা উদ্দেশ্যমূলকভাবে এই ইন্টারভিউটি তারা ছেপেছিলেন, প্রচার করেছিলেন। এবং এখানে আমার একটু বলতেই হচ্ছে যে যেই সংবাদটি যদি এর কোনো সত্যতা প্রমাণিত হয়ে থাকতো, তাহলে যেটি সরকারের জন্য বিব্রতকর হতে পারে বা বাংলাদেশের জন্য বিব্রতকর হতে পারে, আপনি কি মনে করেন সেই সংবাদটি এড়িয়ে যাওয়া তাদের উচিত ছিল, নাকি বিবিসির অন্য কোনো ভাবে বা যথেষ্ট পরিমাণে সবার কাছ থেকে জেনে নিয়ে তারপর সংবাদটা, মানে কোন জায়গাটা? আমি মনে করি, আমি একজন পেশাজীবী সাংবাদিক হিসাবে আমি বলবো না যে তাদের এড়িয়ে যাওয়া কোনো কারণ ছিল। তাদের অন্তত এটুকু দাবি আমরা তাদের কাছে করতে পারি যে সংবাদটি তারা ভেরিফাই করেছিলেন কিনা। তারা শুধু বারবার বলার চেষ্টা করছেন যে আমরা জয়ের বক্তব্য না নিয়ে যে ইন্টারভিউটি দিয়েছি সেটি ভুল করেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা তো এই সংবাদের এই ইন্টারভিউর জন্য তারা নিজেরা এই ইন্টারভিউটি তারা করেছিলেন। সেই ইন্টারভিউতে একজনের বিরুদ্ধে কিছু বলা হয়েছে এবং সেটা অত্যন্ত সেন্সিটিভ। সেই জয় একজন ইহুদি রাষ্ট্রের একজন মোসাদের ব্যক্তির সাথে কেন আলোচনা করতে চাবেন, এবং এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান এবং তিনি একজন উপদেষ্টা, তার এই সংবাদ বের হলে পরে এখানকার কি প্রতিক্রিয়া হবে এটুকু বোঝার ক্ষমতা কিন্তু বিবিসির আছে। তারপরেও তারা কেন এই কাজটি করলেন, সেখানেই হলো আমি মনে করি যে তারা শুধু নীতি নৈতিকতা বিবর্জিত কাজ করেছেন বা বস্তুনিষ্ঠতা হারিয়েছেন তা নয়, এখানে একটা উদ্দেশ্য হয়তো তাদের কাজ করেছে। এই জায়গাটাতে আমি এসে বলতে চাচ্ছি, আজকে তাদেরকে অন্তত এই দুঃখ প্রকাশ আমি মনে করি এটাই যথেষ্ট নয়। তাদেরকে বলতে হবে যে সংবাদটি তারা প্রচার করেছিলেন সেই সংবাদের আদৌ কোনো সত্যতা আছে কিনা, সেটি তারা পেয়েছেন কিনা। যদি সেটা তারা না পেয়ে থাকেন তাহলে মনে করি যে তারা আরেকটি অন্যায় কাজ করছেন, যে তারা যে সত্যতা যেটা নাই সেই মিথ্যা সংবাদ উদ্দেশ্যমূলকভাবে প্রচার করে বাংলাদেশে যে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন সেটি তারা করে বিবিসির মতো একটি প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করেছেন। এটি কিন্তু আমার কাছে একজন পেশাজীবী সাংবাদিক হিসাবে এটা আমি মেনে নিতে পারি না। এখানে ধরুন আজকে যদি মানহানির মামলা যদি করা হয় তাহলে কি উত্তর দিবেন তারা? যে মানহানি করা হয়েছে সেই মানহানির মামলা করার পরিপ্রেক্ষিতে কি কালকে আমাদের এখানে সুশীল সমাজ বা বিদেশি অনেকেই বলবেন যে এই আওয়ামী লীগ সরকার, সজিদ ওয়াজেদ জয় তারা এই মিডিয়ার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছেন? তা তো নয়। এখানে মিডিয়া যে ভুলটি করেছে, অর্থাৎ বিবিসি যে ভুলটি করেছে সেটি অন্তত স্বীকার করে তাদেরকে বলতে হবে। এখানে আমি একটা উল্লেখ করতে চাই, এক মিনিটের 1 সেকেন্ডের জন্য আমি বলতে চাচ্ছি, কিছুদিন আগে আমাদের এখানে এই ধরনের একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমরা জানি আমাদের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক মাহফুজ আনাম
তিনি কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলেছিলেন ওই সময় একটি নিউজ ছেপে তিনি যে ভেরিফাই না করে নিউজটি ছেপে তিনি যে ভুল করেছিলেন এবং সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সেটা পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের দেশে এই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। আজকে বিবিসি কিন্তু এই কথাটি তারা বলেননি যে এই ইন্টারভিউটি করে তারা সঠিক সংবাদ পরিবেশন করেননি, এটা কিন্তু এখনো দুঃখ প্রকাশ করেন। ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যারা ছিলেন মেজর জেনারেল আব্দুর রশিদ, আফসান চৌধুরী, মাসুদ ভাট্টি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ৭১ সংযোগ।